আসসালামু আলাইকুম। আমি নিউরোসার্জারির বিষয়ে কিছু কমনলি আপনাদের দিয়ে একটা যেগুলো প্রশ্ন আমি জেনেছি, শুনেছি, সেই উত্তরগুলো আসলে পার্সোনালি না দিয়ে আমি সবার জন্য একসাথেই দিচ্ছি। যেন আমার হয়তো কোনো কথায় ছিল যে মাথা না কেটে ব্রেন সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি। আমরা একটা হচ্ছে কনভেনশনাল পদ্ধতি, আমরা মাথা কেটে মানে কি চামড়া কাটি একটা নির্দিষ্ট জায়গায়, সেটা আমরা আগে থেকে জেনে নিই। চামড়াটা এমনভাবে কাটি যেন বাইরে থেকে স্কার দেখা না যায়। ভিতরে হাড্ডিটা নির্দিষ্ট জায়গায় কেটে তারপর আমরা ব্রেন সার্জারি করি। আবার ব্রেনের পর্দা আমরা স্টিচ দেই, হাড্ডি রিপোজিশন করি, তারপরে স্কিন সেলাই করি। এট দ্য এন্ড অফ দ্য সার্জারি কয়েকদিন পরে আমি হয়তো বাইরে থেকে ওইভাবে তেমন বোঝা যাবে না যে আমার সার্জারি হয়েছে। এছাড়া সার্জারির অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে, যেমন হরমোনের টিউমার আমরা যেটা বলি, পিটুইটারি টিউমার, যেটা স্কাল বেজের দিকে থাকে, এবং আরো অনেক বেস টিউমার আমরা আসলে নাকের ভিতর দিয়ে যাই ক্যামেরার মাধ্যমে, এন্ডোস্কোপিক্যালি এন্ডোন্যাজাল নাকের ভিতর দিয়ে করি। এটা আসলে বাইরে থেকে কোনো স্কার নাই, এটা অবশ্যই কেটেই করা হয়। ভিতর থেকে আমরা ব্রেনের বেজের দিকে কিছু কাটা হয়, বাইরে থেকে দেখা যায় না। এটাকে আমরা মিনিমাল ইনভেসিভ সার্জারি বলে থাকি। আগে যে সার্জারি করা হয়তো এই সার্জারিগুলো অনেক বড় কেটে বা এটারও এক্সপোজারের ঝামেলা ছিল। মানে মূল জায়গা হচ্ছে আমি সার্জারি করবো, ওই জায়গা যদি প্রপারলি ভিজুয়ালাইজ না হয় আমি করতে পারবো না। তো সেই অর্থে এইটাও একটা অ্যাডভান্সমেন্ট, মিনিমালি ইনভেসিভ সার্জারি, নাকের ভিতর দিয়ে ক্যামেরার মাধ্যমে, এন্ডোন্যাজাল এন্ডোস্কোপিক সার্জারি ফর পিটুইটারি টিউমার, ফর স্কাল বেস টিউমার এটসেট্রা। এইরকম এন্ডোস্কোপিক সার্জারি আরো অনেক জায়গায় করা হয়, যেমন আপনার স্পাইনের যে সার্জারি গুলো বলি, একটা কমন ডিজিজ আপনারা জানেন PLID, আর একটা ডিজিজ আপনারা জানেন সেটাকে বলা হয় লিস্থেসিস, একটা হাড্ডি আর একটা হাড্ডির থেকে আলাদা হয়ে যাওয়া, ভেঙে যাওয়া বা একটু সরে যাওয়া। লিস্থেসিস এই সার্জারি গুলো আগে যেমন অনেক বড় কেটে করা হতো, এখন আসলে ফুটার মাধ্যমে করা যায়। আমরা এই সার্জারি গুলো আসলে ফ্লুরোস্কোপে দেখে করি, কোন হাড্ডির মাঝখানে যাচ্ছি, কি করছি। প্রয়োজন হলে এন্ডোস্কোপ বা ক্যামেরার সাহায্য নিই। এন্ডোস্কোপ মানে ক্যামেরা আর মাইক্রোস্কোপ। এটাও এমআইএস এর মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু টিস্যু ইঞ্জুরি কম, হসপিটাল স্টে কম, হিলিং র্যাপিড, রিকভারি র্যাপিড, আর্লি মোবিলাইজেশন। আর এখন আসলে মিনিমাল ইনভেসিভ সার্জারিরই যুগ, সবাই এটা পছন্দ করে। আর একটা হচ্ছে একেবারে এটা অন্য ধরনের সার্জারি। আমরা যেমন কার্ডিয়াক ক্যাথল্যাবের আপনার নাম অনেকেই জানেন, হার্টের যেমন রিং পরানো হয়, এই প্রযুক্তি আসলে রক্তনালীর ভিতর দিয়ে আমি ক্যাথেটার নিয়ে যাব, আমি ডিজায়ার্ড জায়গায় পৌঁছাবো। এটা হচ্ছে রক্তনালীর, ব্রেইনের রক্তনালীর চিকিৎসা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ অংশ। আমরা এটাকে বলে থাকি এন্ডোভাস্কুলার নিউরোসার্জারি। ধরেন একটা রক্তনালী কোথাও একটা ফোসকা আছে, অ্যাকিউট স্ট্রোক বলি যেটা, রক্তনালীর কোথাও একটা ব্লক তৈরি হয়েছে, রক্তনালীর কোথাও জন্মগত একটা ত্রুটি আছে, AVM বলি। রক্তনালী ওভার দ্য ইয়ার যাদের ডায়াবেটিস প্রেশার আছে আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে। এই অসুখগুলা অনেক ক্ষেত্রেই যেমন কেটে ওই জায়গায় পৌঁছে রিপেয়ার করা যায়। অ্যানিউরিজম হলে যে ফোসকা বলেছি ক্লিপ দিয়ে বন্ধ করা যায়, AVM হলে এক্সারসাইজ করা যায়, বা স্টেনোটিক ডিজিজ হলে ওই যে অ্যাথ্রোম্যাটাস যে প্ল্যাকটা আছে, যে জিনিসটা বন্ধ করে রেখেছি সেটা কেটে বের করে রিপেয়ার করা যায়। এটা হচ্ছে সার্জারি। এই সবই আবার নন সার্জিক্যাল পদ্ধতি আছে, না কেটে আমরা অ্যানিউরিজমটা যে ফোসকা বলেছি আমরা কয়েল দিয়ে ভরে দিই, EVMটা আমরা গ্লু আঠালো জাতীয় জিনিস দিয়ে আটকিয়ে দিই। স্টেনোসিস যদি থাকে ব্রেনের রক্তনালী, ব্রেন নেকে হইতে পারে বা ব্রেনের ভিতরে, আমরা রিং দিয়ে এটা হোয়াইট করে দিই ভাস্কুলারাইজেশনটা এনশিওর করার জন্য। এইসবই আসলে না কাটা পদ্ধতি, হসপিটাল স্টে খুবই কম এবং সবার পছন্দের। এখন একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, এটা আসলে কোন রোগী কোন পদ্ধতির জন্য ফিট, বা রোগীর এখানে পছন্দ করার অপশন আছে কিনা। যে কোনো সার্জারি ক্ষেত্রে আসলে আমাদের যে প্রিন্সিপাল ফলো করতে হয়, একটা হচ্ছে টোটাল ডিজিজটা আমি জানবো, রোগীর সাথে শেয়ার করব, ওই ডিজিজ চিকিৎসা করলে বা না করলে কি সুবিধা অসুবিধা এটা আমি জানাবো, সাথে চিকিৎসা পদ্ধতিগুলো ডিসকাস করবো খোলামেলা রোগীর সাথে। এখানে সিদ্ধান্তের জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে ডিজিজ ফ্যাক্টর, যে এই ডিজিজের জন্য এটাই বেস্ট। আর একটা হচ্ছে আরো কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর কাজ করে, পেশেন্ট প্রেফারেন্স এবং আমাদের দেশের জন্য কস্ট একটা বিষয় থাকে আর কি। যদি ডিজিজ ফ্যাক্টর হয় যে এটা আসলে এই পদ্ধতিতেই করা শ্রেয়, অন্য পদ্ধতিতে একটু ঝুঁকি বেশি থাকে, সেখানে তার কোনো কথা নেই। আর যদি একটা ডিজিজ এমন হয় যে সব পদ্ধতিতেই করার সুযোগ আছে, সেই ক্ষেত্রে পেশেন্ট ফ্যাক্টরটা কামস ফার্স্ট, রোগী কোনটা চায়।
একটা মিনিমাল ইনভেসিভ একটা পদ্ধতি বা এই যে আমরা ক্যাথল্যাব প্রযুক্তির মধ্যে একটা অসুখ রোগী করতে চান, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে কেটে করাটা সুপিরিয়র বা ভালো। সেই ক্ষেত্রে এটা নিয়ে রোগীর সাথে খোলামেলা ডিসকাস করা। আরেকটা হচ্ছে কস্ট। অনেক ক্ষেত্রে আসলে এই যে ক্যাথল্যাব প্রযুক্তির কিছু কিছু বিষয় আসলে কস্টলি। সেটাও আসলে আমাদের দেশের জন্য রোগীর সাথে ম্যাচ করে কিনা সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে। তো এইগুলা হচ্ছে ফ্যাক্টর। এটা একজন ব্যক্তি যেমন আমরা, আমাদের টিম, আমরা আসলে সার্জারি করি কেটে যেটা, বা ক্যাথল্যাবে না কেটে যেটা আর কি ফুটো করে সূক্ষ্মভাবে। তো একজন মানুষ বা একটা সিস্টেম যখন দুইটাই চিকিৎসা দেয়, ওনাদের জন্য আসলে এটা বাছ বিচার করে কোন রোগীটা কোন পদ্ধতির জন্য ফিট বা রিজনেবলি লেস প্রবাবিলিটি অফ কমপ্লিকেশন, এটা ওনার জন্য ফোরকাস্ট করা বোঝার একটু হলে সুবিধা হয়, বিকজ উনি আসলে দুই পদ্ধতি জানেন। রোগীর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্তটা ওনার মাথা থেকে আসতেছে। তো সেই একটা অপশন, আমরা সেই নিউরো হাইব্রিড চিকিৎসা পদ্ধতি নিয়েই কাজ করি। সেটা নিয়েই আমি কথা আগেও বলেছি বা আজকেও একটু বলার চেষ্টা করা। আর অনেক ক্ষেত্রে আসলে রোগী রাজি না এরকম প্রশ্ন আসে, ব্রেন সার্জারি ভয় থাকে। এখানে উত্তরগুলো আমাদের এরকম। প্রথম উত্তর হচ্ছে ব্রেন সার্জারি বলি, স্পাইন সার্জারি বলি, প্রতিদিন আমাদের পদ্ধতিগত বা স্কিলের আপগ্রেডেশন হচ্ছে। ওয়ার্ল্ড ট্রেন্ডের সাথে আমরা সামঞ্জস্য রেখেই আগাচ্ছি। আমাদের কমপ্লিকেশন, শুধু আমার কথা বলছি না, আমি সবার কথাই, কমপ্লিকেশন আমি বলবো ওয়ার্ল্ড ট্রেন্ডের সাথে একেবারেই কম্পারেবল। আপনি স্পাইন সার্জারির কথা বলেন, গত মাসে গতকালকে অন্যান্য দেশে যেই পদ্ধতিতে হয়েছে মিনিমাল ইনভেসিভ, সেটা আমাদের দেশে চালু হয়ে গেছে বা হচ্ছে, বিষয়টা এরকম আর কি। সো আর একটা জিনিস, আমি অনেক ডিজিজ আছে না করলে এটা ন্যাচারাল কোর্স বলে, এরকম অ্যানুয়ালি 1 to 2% স্ট্রোক হওয়ার সম্ভাবনা বা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে না করলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যার একজনের স্ট্রোক অলরেডি একবার হয়ে গিয়েছে, ওনার কিন্তু সেকেন্ড টাইম স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ধরেন একজন এভিএম যেটা বলি, রক্তনালীর জটিল যে অসুখটা, আমরা জানি যেটা এটা স্ট্রোক রক্তক্ষরণ হয় এবং হইলে কম বয়সেই বেশি হয়। একজন মানুষ অলরেডি 50 বছর বা 60 বছর গিয়ে ওনার লক্ষণ আসলো খিঁচুনি, সেই ক্ষেত্রে একটা অপশন ন্যাচারালি থাকে যে সার্জারি বা চিকিৎসা না করে ওয়েট করা যায় কিনা। আমরাও আসলে এটাকে রেকমেন্ড করি, বা ওয়ার্ল্ড বিভিন্ন জার্নালে এভাবেই আছে। এভিএমের কোনো রোগী যদি স্ট্রোক না নিয়ে আপনার কাছে শুধু খিঁচুনি নিয়ে আসে, সেই ক্ষেত্রে অপেক্ষা করাটা একটা অপশন। কিছু কিছু ব্যতিক্রম তো আছেই, যেমন বয়স কম, ব্রেনের পিছনের দিকের, সেক্ষেত্রে করতে হয়। অ্যানিরিজমের ক্ষেত্রেও ওয়ার্ল্ডের অনেক দেশ আছে, এটা আমি বলছি, এটা আপনারা জানলে বুঝতে পারবেন। ফার্স্ট ওয়ার্ল্ডে অনেক দেশে আছে, ওরা 40-40-এর দিকে গিয়ে, বয়স যখন 40 হয়, ব্রেনের রক্তনালী এটা চেক করে দেখে যে ওই অ্যানিরিজম আছে কিনা, থাকলে ওরা চিকিৎসা করে নেয়। একটা রোগী আনরাপচার্ড অবস্থায়, সিমটম না থাকা অবস্থায় চিকিৎসা করার রিস্ক রিলেটিভলি কম। আর এই রোগী যখন স্ট্রোক হয়ে যায়, তখন আসলে একটা ভয়াবহ কনসিকুয়েন্স তৈরি হয়। অ্যানিরিজমের স্ট্রোকের রোগীরা আসলে একটা মেজরিটি অংশ কমপ্লিকেশন বা সেকেন্ড টাইম স্ট্রোক হওয়ার জন্য মারাই যান, বা এরকম আর অনেক জটিলতা হয়। তো ওনারা যেহেতু জানে, এই জন্য ওনারা স্ট্রোক হওয়ার আগেই চিকিৎসা করে। তো এই রোগীগুলাই আমাকে একবার স্ট্রোক নিয়ে আসলো, রোগী প্রাথমিক চিকিৎসায় ভালো হয়ে গিয়েছে, ওনাদেরকে আসলে বোঝানো কষ্ট হয় যে স্যার আমি ভালো আছি, বা ডাক্তার সাহেব ভালো আছি, আবার কেন চিকিৎসা করবেন। এই বলতে বলতেই এই আলোচনার মাঝখানে দেখা যায় অনেক রোগী সেকেন্ড টাইম স্ট্রোক হয় এবং অনেকে মারাও যান। তো সেই জন্যেই চিকিৎসা না করে ভালো আছে এটা ঠিক আছে, বাট যে কোনো সময় তো আবার নতুন করে স্ট্রোক বা জটিলতাতে রোগীরা খারাপ হয়ে যেতে বা মারাও যেতে পারে আর কি। তো সেই জন্য আসলে চিকিৎসা দরকার হলে অবশ্যই করতে হবে। আপনি জেনে নেবেন সবগুলো পদ্ধতির ভিতরে কোন পদ্ধতিটা ভালো, কোনটা আপনার সাথে ম্যাচ করে। ডাক্তার সাহেবের সাথে কথা বলবেন। ইফ এভরিথিং ইজ সেটেলড, দেন আপনি চিকিৎসা অবশ্যই যাবেন। এটা না করাটা, এটা আসলে আপনার একটা জটিল ডিজিজ আপনি পুষে রাখছেন, এটা ঠিক হবে না আর কি। এটা হচ্ছে আমাদের কথা। আর ইন জেনারেল ধরেন বয়স্ক মানুষের ক্ষেত্রে একটা অনেক বড় সার্জিক্যাল ট্রমা, হসপিটালতে তো 7-8 দিন থাকতেই হয়। আর যদি না কেটে করা হয়, এই রোগীগুলো আসলে 1 দিন সর্বোচ্চ 2 দিন পরেই বাড়ি যায়। তো সবার জন্য এটাই পছন্দের। ডাক্তার সাহেব যদি মনে করে যে না কাটার পদ্ধতি সেফ, তাহলে সেটা যেতে কোনো বাধা নেই। অ্যাকিউট স্ট্রোক, যেটা আসলে হঠাৎ করে একজন রোগী একদিকে অবশ, কথা বলে না, মুখ বাঁকা হয়ে গেছে, এরকম লক্ষণ নিয়ে আসে,
একটা রক্তনালী বন্ধ হয়ে গিয়েছে। এরকম হইলে আসলে কেটে করার অপশনটা আসলে লিমিটেড। নাই বলা যাবে না, অনেক ক্ষেত্রে আছে অনেকেই করেন, বাট প্রেফার্ড অপশন হচ্ছে না কেটে করা। কারণ এই ক্যাথল্যাব প্রযুক্তি যেটা ফুটা করে গিয়ে ক্লটটা বের করে দেয়, এটা আসলে টোটাল স্টোরিটা আধা ঘন্টায় শেষ হয়ে যায়। কিন্তু এটার জন্য মেইন যে জিনিসটা আসলে প্রসিডিউর ইটসেলফ অতটা ডিফিকাল্ট হয়তো না, বাট আমাদের অ্যাওয়ারনেস এগুলা শুরু হওয়ার সাথে সাথে বুঝতে পারা, সাথে সাথে হসপিটালে যাওয়া এবং কোন হসপিটালে যাবো এটাও জেনে রাখা, এবং যাওয়ার সাথে সাথে চিকিৎসা করার জন্য হসপিটাল ইটসেলফ এই ধরনের স্ট্রোক নেওয়ার জন্য 24 ঘন্টা রেডি আছে কিনা, বা আমি রুগীটা আমার চিকিৎসার সময় কোথাও 1 মিনিট দেরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো এনশিওর হওয়ার ব্যাপার আছে। আমরা সেই রাস্তায় হাঁটছি, একটু সময় লাগবে, বাট এটা নিশ্চয়ই চালু হয়ে যাবে আর কি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।